এই গল্পের মেন ক্যারেক্টার হলো হাঙ্ক। ক্যালিফোর্নিয়ার একটা বারে চাকরি করে সে, পাশাপাশি বেসবল খেলায় সে বেশ এক্সপার্ট। তার একটা সুন্দরী গার্লফ্রেন্ডও আছে যার নাম ইভানা। কিন্তু হঠাৎ করেই হাঙ্কের জীবনে একটা ইনসিডেন্ট ঘটে। সে তার এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে ফেসে যায় দুই ভয়ঙ্কর মাফিয়া দলের যুদ্ধের মধ্যে। কোনো অপরাধ না করেও তাকে এবং তার পরিবারকে একের পর এক বিপদের মুখে পড়তে হয়। তবে হাং যখন সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করে তখন বেরিয়ে আসতে থাকে অদ্ভুত সব থ্রিলিং ব্যাপার। প্রিয় দর্শক, আজ আমরা দেখব 2025 সালের অসাধারণ একটা মুভি কট স্টিলিং এর গল্প। গল্পটা একই সাথে আপনাকে এক্সাইটেড এবং ইমোশনাল করে দেবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে সবাই একটা করে লাইক দিয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার হাংকে দেখতে পাই। ক্যালিফোর্নিয়ার একটা বারে চাকরি করে সে। একদিন কাজ শেষ করা মাত্রই তার গার্লফ্রেন্ড ইভানা তার সঙ্গে দেখা করতে আসে। তারা একসাথে হাঙ্কের বাড়িতে যায়। বাড়ি যাওয়ার পথে হাং শুধু বেসবলের ব্যাপারেই কথা বলছিল। আসলে বেসবলের প্রতি তার অন্যরকম একটা টান আছে। সে সুযোগ পেলেই বেসবল ম্যাচ দেখে অথবা কমেন্ট্রি শোনে। তো কথা বলতে বলতে বাড়ি ফিরে তারা দেখে হাঙ্কের ফ্ল্যাটের সামনে তার বন্ধু রশি কিছু একটা খোঁজার চেষ্টা করছে। তবে পরে বোঝা যায় সে অন্য কিছু নয়, হাঙ্কেই খোঁজার চেষ্টা করছিল। নেশা করার খুব বাজে অভ্যাস তার, সবসময় নেশার ঘরেই থাকে সে। এই কারণে ফ্ল্যাটের দরজাটা যে বাইরে থেকে লক করা এটাও তার চোখে পড়েনি। যাই হোক, রশি তাকে জানায় যে তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, এই কারণে তাকে লন্ডনে যেতে হবে। তাই সে তার পোষা বিড়াল বাডিকে হাঙ্কের কাছে রাখার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু হাঙ্ক তাতে রাজি হয় না, কারণ তার বিড়াল একেবারেই পছন্দ না। তবে ইভানার রিকোয়েস্ট আর রশির জড়াজড়িতে বাধ্য হয়ে হাঙ্কে রাজি হতে হয়। এরপর তারা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। রুমে গিয়ে হাং তার মায়ের একটা ভয়েস মেল পায়। হাং সেটা ওপেন করে শুনতে শুরু করে। হাঙ্কের পরিবার চায়নাটাউনে থাকত। কোনো এক বিশেষ কারণে হাং পরিবার থেকে দূরে ক্যালিফোর্নিয়াতে শিফট হয়ে যায়। আর এই কারণটা আমরা সামনে জানতে পারবো। তবে তার মায়ের ভয়েসমেল থেকে জানা যায় যে শুধু হাঙ্কি নয়, বরং তার মাও বেসবলের ফ্যান এবং তারা দুজনেই জায়ান্ট নামের একটা বেসবল টিমের সাপোর্টার। মায়ের কথা শুনতে শুনতেই রশি তার পোষা বিড়াল এবং তার ব্যবহারের জিনিসপত্রগুলো হাঙ্কের বাসায় পৌঁছে দিয়ে যায়। পরদিন সকালে একটা ভয়ঙ্কর স্বপ্নের মাধ্যমে ঘুম ভাঙে হাঙ্কের। ইভানা তখনও সেখানেই ছিল। স্বপ্নটা দেখার পর থেকেই হাঙ্কের খুব অস্বস্তি লাগছিল। তাই সে সোজা ফ্রিজ থেকে বিয়ারের বোতল বের করে খেতে শুরু করে। তাকে এত টেনশনে দেখে ইভানারও খুব চিন্তা হচ্ছিল, কিন্তু তাকেও তো কাজে যেতে হবে। তাই সে হাঙ্ককে বুঝিয়ে শুনিয়ে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর হাঙ্ক কমেন্ট্রি শুনতে শুনতে নিজের ব্রেকফাস্ট রেডি করছিল, তখনই সেখানে বাড়ি চলে আসে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার খুব খিদে পেয়েছে, কিন্তু হাঙ্কের কাছে বিড়ালকে দেওয়ার মতো কোনো খাবার ছিল না। তাই সে বাড়ির জন্য খাবার কিনতে বাইরে যেতে নেয়। বাইরে বেরোনো মাত্রই কিছু অচেনা লোক এসে তার কাছে রশির খোঁজ করতে শুরু করে। লোকগুলোকে খুব একটা সুবিধার মনে হচ্ছিল না, তাই হাঙ্ক তাদেরকে বলে দেয় যে রশি কোথায় আছে সেটা তার জানা নেই। কিন্তু লোকগুলো তার কথা মানতে চায় না। তাদের ধারণা রশি নিশ্চয়ই হাঙ্কের বাড়িতেই লুকিয়ে আছে। তাই হাঙ্কের মুখ থেকে সত্যিটা বের করার জন্য লোকগুলো তাকে অনেক মারধর করে। বাইরে হাঙ্গামার শব্দ শুনে হাঙ্কের প্রতিবেশী ডুয়ানের দরজা খুললে হাঙ্ক তাকে দ্রুত পুলিশে ফোন করতে বলে। ডুয়ানা তার কথা মতো পুলিশকে খবর দিলে তাদের গাড়ির শব্দ পেয়ে গুন্ডাগুলো হাঙ্ককে আধমরা অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যায়। হাঙ্ক ততক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আবারও এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের স্বপ্নে তার জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় ইভানা তাকে হসপিটালে নিয়ে এসেছে। ইভানা তাকে জানায় যে রোমান নামের একজন ডিটেকটিভ হাঙ্কের সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু সে অজ্ঞান ছিল বিধায় রোমান ইভানাকে তার কার্ড দিয়ে গিয়েছে। সে ওই কার্ডটা হাঙ্ককে দেখায়। ইভানার কাছ থেকে হাঙ্ক এটাও জানতে পারে যে সে গত 2 দিন যাবৎ অজ্ঞান ছিল। সেটা শুনে হাঙ্কের হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের সাথে প্রতিদিনই তার কথা হতো। এই 2 দিন কথা না হওয়াতে নিশ্চয়ই তার মা তাকে নিয়ে টেনশন করছে। তাই সে দ্রুত তার মাকে ফোন করে জানায় যে সে একটু অসুস্থ, তাই এই 2 দিন কথা বলতে পারেনি। তবে তার সাথে আসলে কি হয়েছে সেটা হাঙ্ক মাকে জানায় না। ইভানা তখন জানতে চায় যে আসলে তার সাথে কি হয়েছিল, কিন্তু হাঙ্ক নিজেও ঠিকঠাক করে কিছু বলতে পারে না। বলবেই বা কিভাবে, সে তো নিজেই বুঝতে পারছিল না তার সাথে আসলে হলোটা কি। তবে সে এতটুকু বুঝে গিয়েছিল যে এসব যা হয়েছে রশির কারণেই হয়েছে। বেচারা হাঙ্ক কোনো কারণ ছাড়াই এত মার খেল। পেটে বেশ বাজেভাবে আঘাত পেয়েছিল সে, যে কারণে তাকে অপারেশন করাতে হয়েছে। যদিও ডাক্তার তাকে কিছুদিন হাসপাতালে অ্যাডমিট থাকতে বলেছিল, কিন্তু হাঙ্ক তাতে রাজি হয় না, কারণ এত বড় হাসপাতালের বিল দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না। তাই তার জোরাজুরিতে ইভানা ডাক্তারের সাথে কথা বলে হাঙ্ককে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তবে সেই সাথে হাঙ্ককে একটা রুটিন চার্টও দিয়ে দেওয়া হয়, যেটা তাকে সব সময় ফলো করতে হবে। সেই চার্ট অনুযায়ী সে সিগারেট বা অ্যালকোহল খেতে পারবে না।
এমনকি কফি বা লবণযুক্ত খাবারও নয়। তবে বাকিগুলো মেনে নিতে পারলেও অ্যালকোহলের বিষয়টা হাঙ্ক মেনে নিতে পারছিল না, কারণ তার দিনের শুরু এবং শেষ দুটোই হয় অ্যালকোহল দিয়ে। কিন্তু ইভানার ধমক শুনে সে অ্যালকোহল ছাড়তেও রাজি হয়ে যায়। পরদিন সে তার বাড়িতে জমানো সমস্ত অ্যালকোহলের বোতল ফেলে দিয়ে হেলদি খাবার কিনে আনে। কিন্তু সুপার শপ থেকে ফেরার পথে হঠাৎ সে দেখতে পায় সেদিনকার ওই গুন্ডাগুলো তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। সে দৌড়ে বাসায় যেতে গিয়ে দেখে সেখানেও গুন্ডারা পৌঁছে গিয়েছে। তাই সে চুপিসারে সেখান থেকে পালিয়ে সোজা বিল্ডিং এর ছাদে উঠে যায়। এরপর কার্নিশ বেয়ে নিচে নেমে জানালার আড়াল থেকে সে দেখতে পায় ওই লোকগুলো কিছু একটা খোঁজাখুঁজি করছে, কিন্তু ঠিক কি সেটা হাঙ্ক বুঝতে পারছিল না। সে কৌশলে রুমের ভেতর ঢুকে একটা কোণায় লুকিয়ে থাকে। এরপর সুযোগ বুঝে ডিটেকটিভ রোমানের কার্ডটা বের করে তাকে ফোন করে। রোমান তার টিমকে নিয়ে হাঙ্কের বাড়িতে চলে আসলে হাঙ্ক থেকে সবকিছু খুলে বলে। রোমানের তখন সন্দেহ হতে থাকে যে নিশ্চয়ই ওই গুন্ডারা রাশিয়ান মাফিয়া ছিল, কারণ কিছুদিন আগেই রশির সাথে রাশিয়ান মাফিয়ার একটা ঝামেলা হয়েছে। আর যেহেতু তারা এখন হাঙ্কের পেছনে পড়েছে, তাই রোমানের সন্দেহ ছিল যে নিশ্চয়ই হাঙ্ক রশির সাথে জড়িত। হাঙ্ক এসব কথা শুনে অবাক হয়ে যায়। তখন রোমান তাকে জানায় যে রশি আসলে ড্রাগসের বিজনেস করত, আর সেই বিজনেসের বিষয় নিয়ে মাফিয়াদের সঙ্গে তার ঝামেলা হয়েছে। তাই সে হাঙ্কের কাছে জানতে চায় যে সেও রশির কাছ থেকে ড্রাগস কিনে কিনা। কিন্তু হাঙ্ক থেকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এসবের কিছুই জানে না এবং সে কোনো ড্রাগসের বিষয়ের সঙ্গে জড়িত নয়। তবে এই বিষয়টা ডিটেকটিভ রোমানের ঠিক হজম হচ্ছিল না। তার মনে হচ্ছিল হাঙ্ক তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু হাঙ্ক সেটা অস্বীকার করে। রোমান তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। পুলিশরা চলে যাওয়ার পর হাঙ্ক ওয়াশরুমে গেলে হঠাৎ বাড়ির লিটার বক্সের দিকে চোখ পড়ে তার। বাড়ি সেখানে অনেক ময়লা করে রেখেছিল। হাঙ্ক সেগুলো পরিষ্কার করতে গিয়ে একটা অদ্ভুত প্লাস্টিকের খেলনা খুঁজে পায়, যার ভিতরে একটা চাবি লুকানো ছিল। হাঙ্ক বুঝতে পারছিল না এই চাবিটা কিসের, আর রশি সেটা এভাবে কেন লুকিয়ে রেখেছে। সে তখন ডিটেকটিভ রোমানকে ফোন করে বিষয়টা জানাতে চায়, কিন্তু দুঃখের বিষয় রোমান সেই সময় অ্যাভেলেবেল না থাকায় সে রোমানকে ভয়েস মেলের মাধ্যমে জানিয়ে দেয় যে সে কিছু একটা ক্লু পেয়েছে। তবে বেশি কিছু বলার আগেই সে আবারও বাড়ির বাইরে কিছু সন্দেহজনক লোককে দেখে ভয়ে ফোনটা রেখে দেয়। সে বুঝে গিয়েছিল ওই চাবির জন্যই মাফিয়ারা তার পেছনে পড়েছে। তাই সে ওই চাবিটা নিয়ে সোজা পৌঁছে যায় বারে। সেখানে গিয়ে তার বস পলকে চাবিটা সামলে রাখার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু পল সেই সময় নেশা আর আড্ডাবাজিতে ব্যস্ত ছিল। তাই সে হাঙ্কের কথা ঠিকমতো শোনেই না, উল্টো তাকে ড্রিঙ্ক করার জন্য জোর করতে থাকে। তবে হাঙ্ক ড্রিঙ্ক করতে না চাইলেও পল তাকে বেসবল ক্লাব জায়ান্টের নামে ইমোশনাল ব্ল্যাকমেল করে মদ খেতে বাধ্য করে। এই কয়দিন অনেক কষ্টে হাঙ্ক নিজেকে কন্ট্রোল করেছিল, কিন্তু আজ মদের এক চুমুক নিতেই সে সমস্ত বাধা নিষেধ ভুলে বোতলের পর বোতল মদ খেয়ে মাতলামি শুরু করে। এরই মাঝে ইভানা বিষয়টা জানতে পেরে নিজে গিয়ে হাঙ্ককে বার থেকে বের করে নিয়ে আসে, কিন্তু রাস্তায়ও হাঙ্ক মাতলামি করেই যাচ্ছিল। ইভানা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মদের নেশায় হাঙ্ক তাকে অনেক অপমান করে। এতে ইভানা আপসেট হয়ে তাকে ফেলে চলে যায়। সেখান থেকে ঢুলতে ঢুলতে বাড়ি পৌঁছানোর সাথে সাথে হাঙ্ক বমি করে দেয়। এরপর সে বাইরেই তার জামা কাপড় খুলে রেখে রুমে চলে আসে। তবে রুমে এসে সে অজ্ঞান হয়ে যায়, আর তখন আবারও সেই স্বপ্ন দেখতে শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই হাঙ্ক আসলে যে অ্যাক্সিডেন্টের স্বপ্নটা দেখত সেটা তার নিজের হাতেই হয়েছিল। আসলে হাঙ্ক নিজেও একজন বেসবল প্লেয়ার ছিল। বর্তমানে সে যেই টিমকে সাপোর্ট করে একটা সময় সে নিজেই ওই টিমের স্টার প্লেয়ার ছিল। কিন্তু একদিন ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে তার সাথে ঘটে যায় তার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। সে তার বন্ধুর সঙ্গে গল্প করতে করতে গাড়ি নিয়ে ফিরছিল। এরই মাঝে রাস্তায় হঠাৎ একটা গরু এসে পড়ায় হাঙ্ক গাড়িটা সামলাতে না পেরে পাশের একটা পিলারের সাথে অ্যাক্সিডেন্ট করে দেয়। সেই অ্যাক্সিডেন্টে তার বন্ধু মারা যায়, আর সে তার হাঁটুতে এত বাজেভাবে আঘাত পায় যে আর কখনোই বেসবল খেলার সুযোগ পায়নি। বেস্ট ফ্রেন্ড এবং তার জীবনের একমাত্র প্যাশনকে হারিয়ে ভীষণ ভেঙে পড়ে হাঙ্ক। এরপর সে সবকিছু ছেড়ে ক্যালিফোর্নিয়াতে শিফট হয়ে যায়, কিন্তু আজও সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়ায়, আর সেই স্মৃতিগুলো ভুলে থাকার জন্যই হাঙ্ক মদ খায়। এসব কথা মনে পড়তেই হাঙ্কের জ্ঞান ফিরে আসে। তখন সে দেখতে পায় ওই মাফিয়ারা তার সামনে দাঁড়িয়ে আছে। এবার তাদের সঙ্গে তাদের বস কলোরাডো ছিল। তারা হাঙ্ককে মেরে ধরে তার কাছে ওই চাবির ব্যাপারে জানতে চায়, কিন্তু হাঙ্ক তাদের কিছুই বলতে পারে না, কারণ গতরাতে সে চাবিটা নিয়ে বাড়ি গিয়েছিল ঠিকই, তবে নেশার ঘরে যে সে চাবিটা কি করেছে সেটা এখন হাঙ্কের মনে নেই। সে কলোরাডোকে বোঝানোর চেষ্টা করে যে সে এসব ব্যাপারে কিছুই জানে না, কিন্তু কলোরাডো সেটা মানতে চায় না। কলোরাডোর লোকেরা হাঙ্কের মুখ খোলানোর জন্য তার পেটের কাটা জায়গার সেলাইগুলো খুলতে শুরু করে। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে হাঙ্ক, কিন্তু কলোরাডোর তাতে কিছুই যায় আসে না। তার মাথা ব্যথা শুধু ওই চাবিটা নিয়ে। হাঙ্কের চিৎকার শুনে ডুয়ানে চলে আসে হাঙ্কের কি হয়েছে সেটা দেখার জন্য।
কিন্তু মাফিয়াদেরকে দেখে সে ভয়ে আবার পালিয়ে যায়। এখন বাইরের একটা লোক যেহেতু তাদেরকে দেখে ফেলেছে, তাই কলোরাডো তার লোকজনকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার আগে হাঙ্ককে একদিনের সময় দিয়ে যায় ওই চাবিটা খুঁজে বের করার জন্য। আর সেই সাথে হুমকি দিয়ে যায় যে সে যেন ভুলেও পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা না করে। হাঙ্ক খুব টেনশনে পড়ে যায়। সে তার বন্ধু রশির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সেটাও সে পারছিল না। তাই সে বাধ্য হয়ে ইভানার বাসায় চলে যায়। এত রাতে তাকে দেখে ইভানা একটু অবাক হয়। হাঙ্কের অবস্থা ততক্ষণে অনেকটাই খারাপ হয়ে পড়েছিল, তাই ইভানা তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু হাঙ্ক তাতে রাজি হয় না। কারণ হাসপাতালে গেলে বিষয়টা পুলিশের কান পর্যন্ত পৌঁছাবে, আর পুলিশকে তো জানানো নিষেধ। তাই সে ইভানাকেই তার ক্ষত জায়গাটা একটু ব্যান্ডেজ করে দিতে বলে। ইভানা তাকে বোঝায় যে তার পুলিশকে বিষয়টা জানানো উচিত, না হলে বিপদ আরও বাড়তে পারে। কিন্তু হাঙ্ক তার কথা মানতে চায় না। ইভানাও তখন টেনশনে পড়ে যায় যে সে কিভাবে হাঙ্কের ক্ষত স্থান ঠিক করবে। তার তো নিজেরও এসব ব্যাপারে কোনো আইডিয়া নেই। তবুও সে কোনো মতে সার্জিক্যাল আঠা দিয়ে হাঙ্কের ক্ষত স্থানটা জোড়া লাগিয়ে দেয়। এরপর সে ইভানার কাছে বাড়িকে রেখে বেরিয়ে পড়ে তার বস পলের কাছ থেকে চাবিটা নেওয়ার জন্য। তবে বারে পৌঁছানোর আগে সে একটা টেলিফোন বুথ থেকে পলকে ফোন করে ওই চাবির ব্যাপারে জিজ্ঞেস করতে চায়। কিন্তু সে কিছু বলে ওঠার আগেই তার চোখ পড়ে একটা দাড়িওয়ালা লোকের উপর, যাকে সে তার বাড়িতে উকিঝুঁকি মারতে দেখেছিল। হাঙ্ক তখন পালাতে শুরু করলে সেই দাড়িওয়ালা লোকটাও তাকে ধাওয়া করতে থাকে। অনেকক্ষণ ধাওয়া পাল্টা দেওয়ার পর ফাইনালি হাঙ্ক ওই লোকগুলোর চোখে ধুলো দিয়ে একটা জায়গায় পালানোর সুযোগ পায়। এরপর লোকগুলো সেখান থেকে চলে গেলে হাঙ্ক সেখান থেকে বেরিয়ে সোজা বারে চলে যায়। কিন্তু সেখানেও পলের দেখা না পেয়ে ভীষণ হতাশ হয়ে পড়ে সে। তার এক হাতে ছিল ডিটেকটিভ রোমানের কার্ড, আর অন্য হাতে কলোরাডোর ফোন নাম্বার। কোন দিকে এগুলে যে সে এই ঝামেলা থেকে বেরোতে পারবে, এটাই বেচারা বুঝতে পারছিল না। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সে কলোরাডোকে ফোন করে আর একটু সময় চাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাকে ফোন করা মাত্রই কলোরাডো তাকে এমন এক খবর জানায় যা শুনে হাঙ্কের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। তাই সে এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে চলে যায় ইভানার বাড়িতে। সেখানে গিয়ে সে দেখে ইভানার রক্তাক্ত লাশটা মাটিতে পড়ে আছে। মুহূর্তের মধ্যেই যেন হাঙ্কের পৃথিবীটা থমকে যায়। এমন সময় বাড়ি বেরিয়ে আসলে দেখা যায় সেও পায়ে আঘাত পেয়েছে। মানে ওই শয়তানগুলো অবুঝ প্রাণীটাকেও ছাড় দেয়নি। সেখানকার পরিস্থিতি দেখে হাঙ্ক ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে তৎক্ষণাৎ পুলিশের এমার্জেন্সি হেল্প সেন্টারে ফোন করে সাহায্য চায়। তখন ডিটেকটিভ রোমান এসে তাকে নিয়ে যায়। সে হাঙ্কের কাছে জানতে চায় যে হাঙ্ক ওই দিন তাকে কোন ক্লু দেওয়ার জন্য ফোন করেছিল। কিন্তু এখানে হাঙ্কের কোনো উত্তর দেওয়ার মতো অবস্থা ছিল না। তবুও সে নিজেকে সামলে রোমানকে সবকিছু খুলে বলে। সবটা শোনার পর রোমান তাকে আশ্বস্ত করে যে তার কোনো ক্ষতি হবে না। সেটা শুনে হাঙ্ক একটু স্বস্তি পায়। তার এটা ভেবে আক্ষেপ হচ্ছিল যে সে কেন ইভানার কথা মতো আগেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি, তাহলে হয়তো আজ ইভানা বেঁচে থাকত। তখন রোমান তাকে বোঝায় যে এখানে তার কোনো দোষ নেই, সে পরিস্থিতির শিকার। তবে যেহেতু মাফিয়ারা হাঙ্কের পিছনে পড়ে আছে, তাই তার এখন স্পেশাল সিকিউরিটির প্রয়োজন। তাই হাঙ্ক রোমানের কথা মতো সেখানে বসেই তার সিকিউরিটি অফিসারদের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে এসে পৌঁছায়। তবে তাদেরকে দেখে হাঙ্ক একেবারে আকাশ থেকে পড়ে, কারণ লোকগুলো আর কেউ নয়, সেই মাফিয়া গ্রুপের মেম্বার ছিল। রোমান নিজেই হাঙ্ককে ওই মাফিয়াদের হাতে তুলে দেয়। আর এখানেই ফাঁস হয় এক নতুন রহস্য। আসলে ওই গ্রুপের বস কলোরাডো নয়, বরং রোমান নিজেই। সে পুলিশের মুখোশের আড়ালে মাফিয়ার কালো জগতের উপর রাজত্ব করছে, কিন্তু সেই ব্যাপারে কেউই কিছু জানে না। এসব জেনে হাঙ্ক একেবারে থ হয়ে যায়। এরপর রোমানরা হাঙ্ককে নিয়ে পৌঁছে যায় পলের বারে সেই চাবিটা নেওয়ার জন্য। হাঙ্ক তাদের কথা মতো কাজ করতে না চাইলে রোমান তাকে হুমকি দেয় যে সে যদি চাবিটা রোমানদেরকে এনে না দেয়, তাহলে ইভানার মতোই তার সব আপনজনেরা মারা যাবে, আর এই সমস্ত কিছুর দায় হাঙ্কের ঘাড়ে গিয়ে চাপবে। হাঙ্ক তখন বাধ্য হয়ে পলের সাথে দেখা করতে যায়। ভেতরে গিয়ে সে পলকে সেই চাবির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু পল তার কোনো কথায় পাত্তাই দিচ্ছিল না। বারবার জিজ্ঞেস করাতে পল তাকে জানিয়ে দেয় যে হাঙ্ক তাকে কোনো চাবি দেয়নি। সেটা শুনে হাঙ্কের মাথায় যেন বাজ ভেঙে পড়ে, কারণ সে তো ভেবেছিল ওই দিন নেশার ঘরে হয়তো সে পলকেই চাবিটা দিয়েছে। এমন সময় রোমানরা এসে পুরো বারটা সার্চ করতে চায়, কিন্তু পল আর তার বন্ধু এতে রাজি হয় না। পলের বন্ধু তো এসব নিয়ে কলোরাডোর সঙ্গে ঝগড়াও বাঁধিয়ে দেয়। তখন কলোরাডো রেগে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। পল এবং হাঙ্ক দুজনেই সব দেখে হতবাক হয়ে যায়। এরপর পল জানায় যে চাবিটা হয়তো তার গোপন ড্রয়ারে রাখা হয়েছে। পল রোমানকে সেই গোপন ড্রয়ারটা দেখিয়ে দিলে রোমান সেটা খোলার চেষ্টা শুরু করে, কিন্তু খুলতে পারে না। তখন সে পলকেই ড্রয়ারটা খুলে দিতে বলে। তবে পল সেটা খুলে চাবির বদলে শটগান বের করে সবার উপরে অ্যাটাক করতে শুরু করে। সে ভেবেছিল বন্দুকের ভয়ে সবাই পালিয়ে যাবে, কিন্তু সে তো জানতো না সে কাদের সঙ্গে পাঙ্গা নিয়েছে।
হাং তাকে সামলানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। দুই পক্ষের তুমুল গোলাগুলিতে শেষমেশ পল মারা যায়। হাং সেই সময় একটা রুমের ভিতর লুকিয়েছিল। রোমানরা তাকে বারবার বাইরে বেরোতে বললেও সে বেরোয় না, তাই রোমান তাকে শেষবারের মতো হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। হাং তখন এটা নিয়ে চিন্তায় পড়ে যায় যে চাবিটা পলের কাছে না থাকলে কোথায় গেল। এটা ভাবতে ভাবতেই সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে ঢোকার সময় তার মনে পড়ে যে সে ওই দিন তার জামা কাপড় বাইরেই খুলে রেখেছিল, তাই সে পাশের ডাস্টবিনে তার জামা কাপড় খুঁজতে শুরু করে। সেখানে টি শার্ট পেলেও প্যান্টটা কোথাও পাওয়া যাচ্ছিল না। এমন সময় সে দেখতে পায় তার প্যান্টটা ডাস্টবিনের পাশে থাকা ভিখারি লোকটা পড়ে আছে। হাং তখন খুব সাবধানে তার প্যান্টের পকেট চেক করলেই ফাইনালি চাবিটা পেয়ে যায়। সে বাসায় ফিরে ওই চাবিটা নিয়েই চিন্তা করছিল, তখনই হঠাৎ সে দরজার বাইরে কারো আভাস পায়। সে তৎক্ষণাৎ বেসবল ব্যাট নিয়ে দরজাটা খুলেই লোকটার মাথায় মেরে দেয়। কিন্তু পরে দেখা যায় লোকটা কোনো গুন্ডা নয়, সে তো তার বন্ধু রশি। তাকে দেখে হাং আরো বেশি ক্ষেপে যায়, কারণ রশির কারণে তার জীবনটা জাহান্নাম হয়ে গিয়েছে। সে রশির কাছে ওই চাবির ব্যাপারে জানতে চায়। হাং চাবিটা খুঁজে পেয়েছে শুনে রশি নিজেও ভীষণ অবাক হয়। এরপর যখন হাং তাকে জানায় যে ওই লোকগুলো পল আর ইভানাকে মেরে ফেলেছে, রশি তখন বুঝতে পারে ব্যাপারটা খুব বাজে পর্যায়ে চলে গিয়েছে। তাই সে হাংকে নিয়ে বেরিয়ে পড়ে সেই লকারটা খোঁজার জন্য যেটার চাবির জন্য এত হাঙ্গামা। যাওয়ার পথে হাং রশির কাছ থেকে ওই সমস্ত ঝামেলার আসল রহস্য জানতে পারে। আসলে রশি একটা সময় লিপা এবং শিমুলি নামের দুজন বড় ড্রাগ ডিলারের সঙ্গে কাজ করত। এই লিপা আর শিমুলি হচ্ছে সেই দুই দাড়িওয়ালা যারা হাংকে ফলো করে বেড়াচ্ছে। তো তারা একটা সময় রশিকে বেলজিয়ামে বেশ বড় মাপের একটা ড্রাগ ডিল করতে পাঠিয়েছিল। কয়েকশো কোটি টাকার ডিল হয় সেখানে। কিন্তু ফেরার পথে রশির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে সে তার কাছে থাকা সমস্ত ডকুমেন্ট এমনকি লিপি আর শিমুলির কন্ট্যাক্টও হারিয়ে ফেলে। এদিকে পুলিশের ঝামেলা এড়ানোর জন্য শিমুলিরাও অনেকদিন যাবৎ আন্ডারগ্রাউন্ড ছিল। তবে রশি ভেবেছিল তারা হয়তো মারা গিয়েছে, তাই সে ওই টাকাগুলো নিজের জন্যই রেখে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত রোমানরা ওই টাকার খবর পেয়ে যায়। আর শিমুলিদের সাথে শুরু থেকেই রোমানদের দ্বন্দ্ব ছিল, তাই এখন তারা শিমুলিদের ওই টাকার পেছনে পড়ে আছে। আর সেই খবর পেয়ে এখন শিমুলিরাও বাইরে এসে তাদের উপর অ্যাটাক করতে শুরু করেছে। কথাগুলো শুনে হাং ভীষণ অবাক হয়। সে ভাবতেই পারছিল না যে কোনো কারণ ছাড়া শুধুমাত্র বন্ধুকে সাহায্য করতে গিয়ে বেচারা দুই মাফিয়ার যুদ্ধের মধ্যে আটকা পড়ে যাবে। তো এসব কথা বলতে বলতে তারা একটা বন্ধ গোডাউনে পৌঁছে যায়। সেখানেই রশি ওই টাকাগুলো লুকিয়ে রেখেছিল। কিন্তু এখন সে হাংকে সব ঝামেলায় ফাঁসিয়ে রেখে নিজে ওই টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে চাচ্ছিল, কারণ অলরেডি সবাই ধরেই নিয়েছে রশি আর বেঁচে নেই, তাই তাকে তো কেউ খোঁজার চেষ্টাও করবে না। এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে। তার কথা শুনে হাং রাগের মাথায় একটা ধাক্কা দিলে রশি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর সে রোমানকে ফোন করে জানায় যে টাকাগুলো সে পেয়ে গিয়েছে। রোমান তখন তাকে একটা অ্যাড্রেস দিয়ে সেখানে টাকাগুলো নিয়ে পৌঁছাতে বলে। এরই মাঝে রশির জ্ঞান ফিরে আসলে হাং তাকে সঙ্গে নিয়েই রোমানের দেওয়া লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তবে রশি তো জানতো না যে তারা রোমানের সঙ্গে দেখা করতে যাচ্ছে। সেখানে গিয়ে রোমানকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। রশি সেখান থেকে পালানোর চেষ্টা করলে হাং তাকে আটকায়। রোমান তখন তার কাছে টাকার ব্যাপারে জানতে চাইলে হাং জানায় যে টাকা তার কাছে নেই, কিন্তু সে রশি আর চাবি দুটোকেই নিয়ে এসেছে। তবে রোমান তার কথায় কনভিন্স হয় না, কারণ তার তো টাকা লাগবে। এরই মাঝে রশি সুযোগ বুঝে একটা পিস্তল নিয়ে রোমানদেরকে ভয় দেখাতে শুরু করে। আর সেই সুযোগে বাডিও রোমানকে কামড়ে দিয়ে পালিয়ে চলে আসে হাংকের কাছে। এরপর তারা আবারও পালাতে শুরু করে, আর রোমানরাও তাদেরকে ধাওয়া করতে থাকে। একটা পর্যায়ে হাং কৌশলে রোমানদের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে সেখান থেকে পালাতে সফল হয়। কিন্তু কিছু দূরে যেতে না যেতেই রশি অজ্ঞান হয়ে গেলে তাদের গাড়িটারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে সৌভাগ্যবশত কারো কোনো ক্ষতি হয়নি, আর তাদের অ্যাক্সিডেন্টও হয়েছিল একদম স্টেশনের কাছাকাছি এসে। তাই হাং রশিকে ধরে নিয়ে গিয়ে একটা ট্রেনে উঠে পড়ে। রোমানরা সেখানে পৌঁছাতে পৌঁছাতে তাদের ট্রেনটা ছেড়ে দেয়, অর্থাৎ এই যাত্রায় তারা বেঁচে যায়। এরই মাঝে রশির জ্ঞান ফিরে আসলে সে হাংকে সবসময় বাড়ির খেয়াল রাখতে বলে, আর ওই টাকাগুলো হাংকেই রেখে দিতে বলে। হাং তার কথাগুলো শুনে একটু কনফিউজড হয়ে যায়, কিন্তু পরক্ষণেই হাং বুঝতে পারে যে তার বন্ধু মারা গিয়েছে। আর কোনো উপায় না পেয়ে সে রশিকে ট্রেনের মধ্যে রেখেই বাড়িকে নিয়ে বেরিয়ে যায়। এরপর বাসে উঠে শহর থেকে দূরে সমুদ্র সৈকতে চলে আসে, আর সেখানেই রাতটা কাটিয়ে দেয় হাং। পরদিন সকালে রোমানের কলে ঘুম ভাঙে তার। রোমান তাকে হুমকি দেয় সে যদি 2 ঘন্টার মধ্যে টাকার সন্ধান না দিতে পারে তাহলে রোমান হাংকের মাকে মেরে ফেলবে। এটা শুনে হাং ভীষণ টেনশনে পড়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না তার এখন কি করা উচিত। ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল সে তার মাকে ফোন করে বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিতে বলে। সেটা শুনে হাংকের মা ভীষণ অবাক হন, তবে পুরো বিষয়টা বুঝিয়ে বলার মতো সময় হাংকের কাছে ছিল না।
সে কোনো মতে তার মাকে রাজি করায়। সে এটাও বুঝে গিয়েছিল যে টাকাগুলো হাতে পাওয়ার পরেও রোমানরা তাকে ছাড়বে না, তাই সে এই ঝামেলা থেকে বাঁচার একটা ইনোভেটিভ আইডিয়া বের করে। সে লিপাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে টাকার বিষয়টা জানিয়ে দেয়, সাথে এটাও জানায় যে ওই চাবিটা রোমানরা তার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই লিপারা এবার রোমানকে মারার জন্য বেরিয়ে পড়ে। তারা রোমানদের আস্তানায় অ্যাটাক করতে যায়, কিন্তু হাঙ্ক তাদের সাথে যেতে চাইলে তারা হাঙ্ক আর তার বিড়ালটাকে গাড়ির ভেতরে আটকে রেখে দেয়। এতে হাঙ্ক একটু টেনশনে পড়ে যায়, কারণ সে ভেবেছিল রোমানকে মারার পর সে লিপাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে, কিন্তু লিপারাও তো আর এতটা বোকা নয়। যাই হোক, তারা ভেতরে গিয়ে সবার উপর গুলি চালাতে শুরু করে। এসব দেখে রোমান ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। হাঙ্ক গাড়িতে বসে সেটা দেখতে পায়। এরই মাঝে লিপারাও রোমানকে খোঁজার জন্য বেরিয়ে আসে, কিন্তু তারা ভুল রাস্তায় চলে যায়। হাঙ্ক তাদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু লিপারা সেটা খেয়াল করে না। তখন হাঙ্ক অনেক কষ্টে একটা লাইটার জোগাড় করে সেটার মাধ্যমে তার হাতের বাঁধনটা ছিঁড়ে গাড়ি থেকে বেরিয়ে রোমানকে ধাওয়া করতে শুরু করে। তবে রোমানের কাছে পৌঁছানোর আগেই তার সঙ্গীরা হাঙ্কের উপর অ্যাটাক করে। তাদেরকে কুপঘাত করতে না করতেই হাঙ্কের মুখোমুখি হয় রোমান। দুজনের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। একটা পর্যায়ে হাঙ্ক রোমানকে কাবু করে ফেলে, আর তখনই লিপারা সেখানে এসে রোমানকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা হাঙ্কের কাছে চাবিটার ব্যাপারে জানতে চাইলে হাঙ্ক বাড়ির পায়ের ব্যান্ডেজ থেকে চাবিটা বের করে তাদেরকে দিয়ে দেয়। মূলত এখানে আসার আগেই সে ওই চাবিটা বাড়ির পায়ের ব্যান্ডেজে লুকিয়ে রেখেছিল। তো চাবিটা পেয়ে লিপারা খুব খুশি হয়, কিন্তু সমস্যা হলো তারা এখন ওই গোডাউনে পৌঁছাবে কি করে। তাদের সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী তারা গাড়ি ড্রাইভ করতে পারবে না, তাই তারা হাঙ্ককে সঙ্গে নিয়ে যায় গাড়ি ড্রাইভ করার জন্য। হাঙ্কও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল এইসব ঝামেলা মিটিয়ে সে তার মায়ের কাছে ফিরে যাবে। কিন্তু লিপা তখন তাকে জানায় যে সেটা হয়তো আর সম্ভব হবে না, কারণ পুলিশ অলরেডি পল আর ইভানার মার্ডারার হিসেবে হাঙ্ককে খুঁজে বেড়াচ্ছে। তাই সে যদি তার মায়ের কাছে যেতে চায় সেক্ষেত্রে তার পাশাপাশি তার মায়েরও ক্ষতি হবে। এটা শুনে হাঙ্ক বেশ টেনশনে পড়ে যায়। আর যাই হোক না কেন, সে তার মাকে কোনো ঝামেলায় ফেলতে চাচ্ছিল না। তখনই তার মাথায় এক ভয়ঙ্কর আইডিয়া আসে। সে হঠাৎ করেই গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। সেটা দেখে লিপারা দুজনেই বেশ ঘাবড়ে যায়। তবে হাঙ্ক সেসবের তোয়াক্কা না করে গাড়িটা নিয়ে গিয়ে একটা পিলারের সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, ঠিক যেমনটা কয়েক বছর আগে হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে লিপা আর শিমুলি দুই ভাই মারা যায়, কিন্তু সৌভাগ্যবশত হাঙ্ক এবং তার বিড়ালটা বেঁচে যায়। এরপর সে বাড়িকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় অনেক দূরে। তার মাকেও ফোন করে বাড়িতে ফিরতে বলে। তবে এই মুহূর্তে তার বাড়ি ফেরা সম্ভব ছিল না, কিন্তু সে তার মাকে জানায় যে কিছুদিনের মধ্যেই হাঙ্কের নামে একটা পার্সেল তার মায়ের কাছে যাবে। তার মা যেন সেই পার্সেলটা নিজের মতো করে ব্যবহার করে। এই কথা বলে সে পাড়ি জমায় নিরুদ্দেশে। পুলিশরা ধরে নিয়েছিল ওই অ্যাক্সিডেন্টে হয়তো হাঙ্কও মারা গিয়েছে। তাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে হাঙ্ক রশির আইডি ব্যবহার করে তার মতো গেটআপ নিয়ে অন্য দেশে গিয়ে গা ঢাকা দেয়। এরই মাঝে তার মায়ের কাছে হাঙ্কের সেই পার্সেলটা পৌঁছায়। তার মা কৌতূহলবশত পার্সেলটা খুলতেই ভেতরে টাকার বান্ডিল ভর্তি ব্যাগ দেখে হতবাক হয়ে যায়। আসলে হাঙ্ক রশির ওই টাকাগুলো থেকে অর্ধেকটাই তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল, আর বাকিটা সে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল। নতুন দেশে নতুন পরিচয়ে নতুন একটা জীবন শুরু করে হাঙ্ক। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনাও যে মানুষের জীবনকে পুরো বদলে দিতে পারে, আজকের গল্পে সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।